শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসএন নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিট, এবং সাথে আছে আমি হাসিনা আনসার। আমাদের আজকের বিষয় একজন নারী কিভাবে দক্ষতার সাথে নিজের ঘরকে সামলিয়ে বাইরের পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করে তিনি কিন্তু তার কর্মজীবনেও দক্ষতার পরিচয় দিচ্ছেন। এবং এই বিষয়ে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন পাওয়ারফুল গার্লসকে। চলুন দেখি তারা কারা। আমাদের সাথে আমন্ত্রিত আছেন আশরাফুন্নেসা মেবিন, তিনি আছেন অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড, এবং সাথে আরও আছেন সাইফুন নাহার, তিনি আছেন রেভিনিউ অফিসার জাতীয় রাজস্ব বোর্ড। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো দর্শক, আপনাদের আরও জানিয়ে দিই যে আমাদের প্রতিটি পর্বেই কিন্তু দুজন গেস্টের সাথে আমরা বিভিন্ন কুইজ খেলি, গেম শো এবং অনেক ফান আড্ডা হয়, এবং সেই কুইজের সঠিক যে উত্তর দেন যিনি বিজয়ী হন তিনি কিন্তু পেয়ে যান পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে থাকেন, আপনাদের জন্যও থাকে মজার সব কুইজ। এবং আপনারা যারা সঠিক উত্তর দিবেন তারা আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে গার্লস পাওয়ার, সেখানে কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিবেন, এবং লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব এবং বিজয়ী পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং বিজয়ীর ঠিকানায় কিন্তু গিফটটি পৌঁছে যাবে। তো চলুন দর্শক, শুনি আমাদের পাওয়ারফুল গার্লসদের সাথে গল্প, মেটে উঠি আড্ডায়। মেবিন আপু, কি নিয়ে চলছে ব্যস্ততা? ব্যস্ততা তো অনেক কিছু নিয়েই আসলে, জীবনে সব কিছুই আছে কিন্তু সময় খুবই স্বল্পতা। তো অফিস অফিস এবং হচ্ছে বাসার কাজ, সাথে আমার নিজস্ব কিছু শখের কাজ, শৌখিনতা নিয়েই আমার দিন কাটছে। চমৎকার। আমি চলে আসছি সাইফুন নাহার আপুর কাছে। আপুর কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আপু, বর্তমানে আমি অফিস, আমার বাচ্চা, মানে আমার বাচ্চাটা দুটোই ছোট, ওদেরকে নিয়ে বেশি সময় কাটছে। অফিসের ঝামেলাটাও আছে, অফিসের ঝামেলা বলবো না, এটা আমার দায়িত্ব। দায়িত্বের পাশাপাশি সংসারের আনুষঙ্গিক, তারপর সামাজিকতা রক্ষা খাতে বিভিন্নভাবে বিভিন্ন সম্পর্ক বজায় রাখেন, তাদেরকে সময় দিতে হয়। এছাড়াও নিজে কিছু ছোটোখাটো শখের পিছনে একটু সময় ব্যয় করি। চমৎকার, খুবই ভালো লাগলো শুনে। তো মেবিন আপা, আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে আপনারা তো 3টি উইংস নিয়ে কাজ করেন, একটি হচ্ছে ভ্যাট, আরেকটি হচ্ছে কাস্টমস, এবং আরেকটি হচ্ছে ইনকাম ট্যাক্স। তো 3টির মধ্যে কি আপনারা 2টাতে আছেন? ভ্যাট এবং আমাদের কাস্টমসে? জাতীয় রাজস্ব বোর্ডে মোট 3টি উইং নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড গঠিত। এর মাঝে হচ্ছে একটি হচ্ছে ভ্যাট, যেটা আমাদের দেশের অভ্যন্তরে রাজস্ব আদায়ের ব্যাপারে যেটা হচ্ছে প্রচলিত। আরেকটা হচ্ছে কাস্টমস, যেটা হচ্ছে আমাদের দেশের বাইরে থেকে দেশের ভেতরে পণ্য আনা এবং দেশের ভেতর থেকে বাইরে পণ্য পাঠানো, এই ধরনের সকল কাজ কাস্টমস যেটা দেখে। আর আমাদের যে প্রতিটা মানুষের যে ইনকাম, আয়ের উপর যেই সরকারকে কর দিতে হয়, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। তো আমরা হচ্ছে ভ্যাট এবং কাস্টমস এই দুটো উইংয়ে কাজ করি। ইনকাম ট্যাক্স উইংয়ে আমরা কাজ করি না, সেখানে আলাদা কর্মকর্তা নিযুক্ত আছেন। আচ্ছা আপু, আপনি ভ্যাট আর হচ্ছে কাস্টমসের আসলে কাজটা কি, এবং নারী উদ্যোক্তাদের জন্য এখানে কি করণীয় আছে বা কি সুবিধা আপনারা রেখেছেন? ভ্যাট আর কাস্টমসে আসলে নারী উদ্যোক্তাদের জন্য একদম সরাসরি, মানে আমি বলবো রিলেট করা যায়। কারণ প্রত্যেকটা নারী উদ্যোক্তা যখনই তাদের ট্রেড লাইসেন্স নেয় বা বিআইএন নেয়, মানে তাদের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা যখন নেয়, তখনই আমাদের সাথে আসলে রিলেট হয়ে যায়। কারণ প্রতিটা পণ্য সে যখন ক্রয় করে বা বিক্রয় করে, তখনই তার সাথে তাদেরকে সরকারের কিছু রাজস্ব থাকতে প্রদান করতে হয়, যাকে আমরা মানে ভ্যাট বলি এটা। আর হলো যে যদি কোনো পণ্য সে আমদানি করে থাকে, ওই উদ্যোক্তা যদি আমদানি করে এবং বাজারে সেটা বিক্রি করতে চায়, তাহলে সেটাকে আমদানি পর্যায়ে যেটা শুল্কটা দিতে হয়, সেটাও আমাদের সাথে রিলেটেড। আমি একটু বলতে পারবো যে নারী উদ্যোক্তার জন্য আমাদের যে মূসকের যে উইংটা আছে, বা আমাদের দেশের অভ্যন্তরে যারা কাজ করছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, নিজেদের তৈরি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে একটা অব্যাহতির এছাড়াও করা আছে, প্রজ্ঞাপন করা আছে। সেটা হচ্ছে তাদের যে শোরুমটা থাকবে, আমাদের তো প্রতিটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্থান স্থাপনা ভাড়ার উপর কিন্তু আমাদের 15% একটা ভ্যাট আছে, যেটা আদর্শ হারের ভ্যাট। তো এটা কিন্তু উদ্যোক্তাদের জন্য মৌকুফ। তাদের যদি শোরুম থাকে, শোরুমে কিন্তু তাদের কোনো ভাড়ার উপর ভ্যাট দিতে হচ্ছে না। এটা একটা সরকারের পক্ষ থেকে তাদেরকে উৎসাহমূলক একটা প্রণোদনা দেওয়া হয়েছে আর কি।
দর্শক আপনারা তো শুনলেন, যারা উদ্যোক্তা আছেন তারা খুবই মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনাদের বিষয়ে অনেকগুলো তথ্য কিন্তু আমরা জানতে পাচ্ছি এবং কি কি সুবিধা আছে সেটাও আমরা জানতে পাচ্ছি ওনাদের কাছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ভিন্ন ভিন্ন উইংসে আপনারা আসলে কি কি কাজ করেন? মূলত আমরা কাজ করি, আমরা ইনকাম ট্যাক্স সেকশনে কাজ করি না, আমরা কাজ করি মূলত ভ্যাট এবং কাস্টম সেকশনে। আর কাস্টম সেকশনে মূলত কাজটা হলো যে যদি কোনো পণ্য মানে উৎপাদিত পণ্য আমরা যদি দেশের বাইরে পাঠাতে চাই, মানে রপ্তানি করে, যেমন করে আমাদের দেশের তৈরি পোশাক শিল্প, এটা পুরোপুরি হলো কেন রপ্তানি নির্ভর, এবং এখান থেকে আমরা প্রচুর বৈদেশিক যে কারেন্সিটা সেটা আমরা মানে আমাদের আসলে অর্থনীতিতে কি গুরুত্ব সেটা একটু জানলে। ভ্যাটের গুরুত্ব হলো আমাদের জাতীয় যে বাজেটটা হয়, সে বাজেটে দেখা যায় যে আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের যে অবদানটা, সে মানে ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমসের সবচেয়ে বেশি অবদান রাখে ভ্যাট। মানে দেখা যায় যদি দেশের সর্বোচ্চ রেভিনিউটা ভ্যাট থেকে আমরা আদায় করি। আচ্ছা, এটা হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য আসলে আমাদের করণীয়। সচেতনতা বৃদ্ধির জন্য আসলে আমরা তো আমাদের সরকারি পক্ষ থেকে তো আমরা অনেক চেষ্টা করছি জনগণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার জন্য। আসলে জনগণ যদি ভ্যাট না দেয় এবং সচেতন না হয়, ভ্যাটের আসলে কোনো মৌলিকতা বা সার্থকতা নেই। তো সেটা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। এছাড়াও আমরা বিভিন্নভাবে বিভিন্ন অব্যাহতি প্রদান করছি। কর হার, ভ্যাটের হার কমানো হচ্ছে। এগুলোর জন্য কি আলাদা কোনো ইভেন্টের ব্যবস্থা করা হচ্ছে? প্রতিটা বাজেটের পরে আমাদের হচ্ছে ইভেন্ট হয়। তারপর হচ্ছে আমাদের সংবাদ কর্মীদের সাথেও আমাদের বারে বারে চ্যানেল আমরা বিজ্ঞাপন করছি এবং বিভিন্ন চ্যানেল আমরা বিজ্ঞাপন দেই ভ্যাট সংক্রান্ত। কেন সাধারণ মানুষরা ভ্যাট দিতে আগ্রহী হয় না, মানে আপনাদের কি মতামত এই বিষয়ে? আমি মনে করি সবার মাঝে একটা জিনিস হচ্ছে যে সবাই আমরা চাই একটা পণ্য কিংবা একটা যেটাই কিনতে চাই একটু কম মূল্যে আমরা একটু কিনতে চাই। আমরা সবাই সেটাই খুঁজি যে কোথায় একটু কম আছে, কোথায় একটু ডিসকাউন্ট আছে। তো সেক্ষেত্রে যখন কোনো দোকান থেকে বা কোনো শপ থেকে বলা হয় যে এটার দাম এত, তার সাথে আপনাকে ভ্যাট এত দেওয়া হবে, সেক্ষেত্রে আসলে জনগণ সবাই সেটাই ভাবে যে আমি ভ্যাট কেন দিব, আমি তো শুধু প্রোডাক্টটা নিচ্ছি, ভ্যাট তো আমি দিচ্ছি না। তো এই জন্য সরকার অবশ্য গত কয়েক বছর যাবত হচ্ছে আমাদের ভ্যাটটা ইনক্লুডেড করা হয়েছে, যে প্রোডাক্টের দামের ভিতরেই থাকবে, এক্সট্রা ভাবে কোনো প্রোডাক্টের দামের সাথে কোনো ভ্যাটটা যেন মানে জনগণ যেন ভয় না পায়, ভীতি দূর করার জন্য। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমরা যে সাধারণ মানুষগুলো যে ভ্যাট দিব, হ্যাঁ, এটা আমাদের সুবিধা কি? সরকারিভাবে আমরা কি সুবিধা পাবো? এটা সুবিধা হলো, প্রথমত সুবিধা হলো নিজের একটা আত্মতৃপ্তি, আমি দেশের উন্নয়নেই অবদান রাখছি। আচ্ছা, এই আত্মতৃপ্তিটা যদি নিজেদের মধ্যে থাকে তাহলে কিন্তু বিষয়টা মানে অনুৎসাহিত না হয়, নিজে উৎসাহিত হব যে হ্যাঁ, আমি আজকে যে রাস্তাটা দিয়ে চলছি বা যেখানে চলছি, যে আমাকে যে গভর্নমেন্টে আমাকে পানি সুবিধা দিচ্ছে, গ্যাসের সুবিধা দিচ্ছে, ইলেকট্রিসিটি সুবিধা দিচ্ছে, কিছু সরকার আমাদেরকে রেখে সেটাও ইনকাম করতে পারবে না। তাদেরকে মানে জনগণকে নিয়েই তো সরকার, সেটা সরকারকে অবদান রাখার জন্য এটা একটা মূল রাস্তা, যে আমি আমার আমি পণ্যটা কিনলাম সেখান থেকে পণ্যের আমি নিজে না ভোগ করে সেটা সরকারকেও কিছু একটা অংশ দিয়ে মানে সবার জন্য সেটা অবদান রাখতে পারছি, জায়গাটাও থাকছে সবার জন্য। আমাকে মানে এটা সেবা করার একটা মানসিকতা। আচ্ছা মেবিনা আপা, যেভাবে দুর্নীতি বেড়েছে, মানুষই উৎসাহিত হচ্ছে ভ্যাট দিতে, আপনার কি মনে হয়? আমি মনে করি আসলে সবকিছুরই পজিটিভ দিকের সাথে কিছু নেগেটিভ দিক থাকে। তো আমাদের দেশে আসলে বিগত কয়েক মাস বা কয়েক বছর যাবত আমরা দেখছি আসলে দুর্নীতি বিষয়টা খুব আসলে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। তো তারপর আমি বলবো আমাদের সরকারের পক্ষ থেকে কাজ হচ্ছে, আমরা কাজ করছি। যেমন আমরা কিন্তু মূলত মাঠে কাজ করি, আমরা জনগণের সাথে সরাসরি কাজ করি। তো আমরা যদি সেই জায়গা থেকে জনগণকে এটুকু বিশ্বাস দিতে পারি যে না, দেশের জন্য আমরা কাজ করছি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন, এবং জনগণ চাইলে দুর্নীতির জায়গাটা আসলে মানে আমাদের তৈরি না করা সম্ভব। আচ্ছা আপু, আমার প্রশ্ন হচ্ছে দুর্নীতি রোধ করতে আসলে আমরা আমাদের সন্তানদের মানে আমাদের পরিবারে কিভাবে উৎসাহিত করতে পারি? এখানে আমার একটা ছোট সাজেশন আছে, যেহেতু আমি মানে আমার পড়াশোনার বিষয়টা হলো শিক্ষা গবেষণায়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, চাকরিতে এসে আমার কাছে যেটা মনে হয়েছে যে এত বড় একটা সেক্টর, যেটা গভর্নমেন্টের প্রায় বাজেটে 60% রেভিনিউটা, মানে বাজেটে 60% যে খাতটা, সেটা দেখা যায় এইখান থেকেই আসে। মানে অর্থনৈতিক যে মানে যোগানটা আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে কাস্টমস, ইনকাম ট্যাক্স কিংবা ভ্যাট থেকেই আসে। হ্যাঁ, বেশিরভাগ অংশটা আসে ভ্যাট থেকে। কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করার জন্য কোনো সিলেবাসে ছিল এই রিলেটেড কোনো তথ্য পাওয়া যায় না।
আমরা তো অসংখ্য বই পড়ি, মানে সামাজিক বিজ্ঞান অনেক কিছু। আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা বইয়ের মধ্যে মানে ছোট করে একটা ছোট চ্যাপ্টারের সাথে যদি রাজস্ব মানে রাজস্ব আমি যেটা দিব বা রাজস্ব দেওয়ার যে মনোমানসিকতা প্রবণতা তৈরি করা যায়, সেরকম একটা বিষয় যদি একটু সিলেবাস ইনক্লুড করা যায়, তাহলে মনে হয় এটা একটা বিশাল ইম্প্যাক্ট আজ থেকে 10 বছর পরে পাওয়া যাবে। আরো আমরা অনেক গল্প আড্ডা দিব, কিন্তু তার আগে আমরা চলে যাচ্ছি এখন কুইজে। আমাদের কুইজের সময় হয়ে গিয়েছে, আপনারা প্রস্তুত আছেন তো? হ্যাঁ, প্রথম পর্ব কুইজে একদম না? আচ্ছা, আমি প্রথম প্রশ্নটা কাকে করব? আপনার পছন্দ, ভালো লাগে। বাংলাদেশে ব্যক্তি আয়কর দিতে হয় বছরে কতবার? আমরা একবারই দেই। শিওর? লক করে ফেলবো? একটু সময় নেন। উত্তর সঠিক। সঠিক। তো দর্শক, আপনারা কি বলেন, উত্তরটা কি সঠিক? বলে ফেলি, আসলে উত্তরটা একদম সঠিক। তো আপু পেয়ে যাচ্ছেন 10 মার্ক। আপুর জন্য জোরে করতালি। প্রথম রাউন্ডেই কিন্তু আপু জিতে ফেললেন 10 মার্ক। এখন আমি চলে যাচ্ছি মেবিন আপুর কাছে। আপু প্রস্তুত আছেন তো? আছি। আচ্ছা, প্রশ্নটি হলো, ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? চিন্তা করুন, সময় আছে। আবারও বলছি আমি প্রশ্নটি, ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? বলতে পারছি না। তাহলে কি আমি বলে দিব? জি জি, নাকি আপনি বলবেন? অবশ্যই এখানে কিন্তু আপনার কোনো মার্কস অ্যাড হবে না। আমার কাছে মনে হয় 50,000। না আপু, আপনাদের দুজনের উত্তরই একদম ভুল হয়েছে। উত্তরটি হচ্ছে 10,000। প্রশ্নটি ছিল ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? আমরা সাধারণ মানুষরা কিভাবে জানবো এই জানার জায়গাটা কোথায়? আমাদের ভ্যাট এবং কাস্টমস বিষয়ে সাধারণ মানুষের জানার জন্য তো আমাদের সরকার প্রতি বাজেটের পর এবং বছরের বিভিন্ন সময়ে গেজেটের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্রজ্ঞাপন আকারে সেগুলো প্রকাশ করছি, সরকারি আদেশ নীতিমালায় প্রকাশ করছি। আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু সকল তথ্যগুলো পাওয়া যায়। আর এছাড়াও এখন আমাদের যুগই হচ্ছে গুগল করার যুগ। আমরা যে কোনো কিছু ইন্টারনেটে গুগল করলেও সেই জিনিসের সম্পর্কে জানতে পারি। সাধারণ মানুষ কিভাবে ওয়েবসাইট থেকে জানবে? মানে আমরা যারা ভ্যাটে কাজ করি, ভ্যাট অফিসগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটা জেলায় আছে। এছাড়াও আমাদের বিভিন্ন দিবস উপলক্ষে, যেমন ভ্যাট দিবস যখন হয় তখন আমরা পুরো সপ্তাহ জুড়ে একটা ভ্যাট সপ্তাহ পালন করি। তখন মোটামুটি বিভিন্নভাবে রিক্সায় হোক, ভ্যানে হোক বা গাড়িতে হোক, আমরা বিভিন্ন সচেতনামূলক মানে প্রচারণা করি এবং জনগণের মধ্যে যাতে ভ্যাট দেওয়ার প্রবণতা বাড়ে সেটার জন্য আমরা কাজ করে থাকি। এবং লিফলেট থাকে। তারপরেও তো মানুষ অনিৎসাহিত কেন? উৎসাহী হচ্ছে না কেন? ওই যে উৎসাহিত মানে আসলে বর্ধিত মূল্য কেন আমরা পণ্য কিনবো, তারা ভাবে যে এটা বর্ধিত মূল্য কেন। সেক্ষেত্রে আমাদের স্টেক হোল্ডার যারা আছেন, মানে যারা উদ্যোক্তা আছেন কিংবা ব্যবসায়ী আছেন, তারা পণ্যকে একটা মিনিমাম ভ্যালুটা যদি রাখে, তার উপর যদি আমি ভ্যাট দেয়, তাহলে কিন্তু পেশাটা তারা হয় না। দেখা যায় পণ্যের দামটাও বেড়ে গেল, সেই হারে ভ্যাটটাও দিতে হলো। মানে পণ্যের যখন দাম বাড়ে, সেটাকে যদি একটু নিয়ন্ত্রণ করা যায়, আমি যে দ্রব্য মূল্যটা থেকে যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে ভ্যাটের বিষয়টা আসলে এত কঠিন হয়ে যেত না। হ্যাঁ, সবার ধারণা যে ভ্যাট মানে আমরা যে আয়টা করছি সেখান থেকে পুরাটাই মনে হয় দেয়া লাগছে। মানে এই ভুল ধারণা থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে আরো অনেক সচেষ্ট থাকতে হবে, আমাদের ইভেন্টের আয়োজন করতে হবে, প্রসার করতে হবে। আমার কাছে মনে হয় এখানে উদ্যোক্তারা বা ব্যবসায়ী যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, তারা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারেন। তৃণমূল পর্যায়ে ওই যে সাধারণ জনগণের কাছে কিন্তু আমরা পৌঁছাতে না পারলে তারা পৌঁছায়। আরেকটা ইস্যু আছে যেটা হচ্ছে আমাদের সাধারণ জনগণ যেটা মিক্স করে ফেলে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট দুটো মিক্স করে ফেলে। যেমন আমি একজন উদ্যোক্তা, আমি একজন ব্যবসায়ী, আমার ইনকাম ট্যাক্সটা হবে আমার প্রফিটের উপর। আমি একটা বছরে পুরো বাৎসরিক সময়ে আমি কতটুকু কাজ করেছি এবং আমার কতটুকু আমার কস্ট অ্যান্ড আমার প্রোডাক্টের সেলের পরে যখন যাচাই করে দেখবো যে আমার খরচ বাদ দিয়ে দেখবো যে আমার প্রফিট কতটুকু, তার উপর হচ্ছে আমার ইনকাম ট্যাক্স। তো আমরা কাজ করছি হচ্ছে ভ্যাট হচ্ছে যখনই কোনো অর্থনৈতিক লেনদেন হবে, যখনই যেটা কোনো একটা সেল হবে বা কেউ কিনবে, ভ্যাটের উদ্যোগটা সেখানে হয়।
তো এই ভ্যাটের এবং হচ্ছে বাৎসরিক যে রিটার্ন, যেটা আয়কর রিটার্ন বা ওইটা দুইটা অনেকেই মিক্স আপ করে ফেলে, যেটা হ্যাঁ, সেটা এই মনে হয় রিলেটেড। সমস্যাগুলো দেখা দেয়। যাই হোক, আমরা আরো গল্প আড্ডা করব, তার আগে জানিয়ে দিয়ে আজকে আপনাদের প্রথম পর্বের স্কোর হচ্ছে নাহার আপু পেয়েছেন 10 পয়েন্ট এবং আশরাফুন্নেসা আপু কোনো নাম্বার পাননি। আপনারা আমাদের সাথেই থাকুন, একটি বিরতি থেকে আমরা ফিরে আসছি। দর্শক, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, সাথেই থাকবেন। দর্শক, আবারও আপনাদের ওয়েলকাম করছি আমাদের চ্যানেল এসের নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। তো আপনারা যে এই যে প্রফেশনে আছেন, অনেক তো ব্যস্ত থাকেন, তো এই কর্মব্যস্ত জীবনের সময় দেন কিভাবে ফ্যামিলিকে? আমাদের কর্মব্যস্ত জীবনের মাঝেই আসলে নিজেদের সময়টা বের করতে হয়। তবে এই ক্ষেত্রে আমি বলব যে আমাদের ফ্যামিলির সাপোর্টটা অনেক ইম্পর্ট্যান্ট। যেমন আমার যে লাইফ পার্টনার, তিনি আমাকে অনেক সাপোর্ট করেন। অনেক সাপোর্ট করেন বলেই হয়তো আমি আসলে আজকে এই জায়গায় আছি এবং আমি সবকিছু সামলে আমার দায়িত্বটাও পালন করতে পারছি। আ এই অফিস করার পরে বাকি সময়টা আসলে কোনো সময় আসলে যেন নষ্ট না হয়, সেদিকেই সবসময় আমাদের কনসার্ন থাকে। এবং আমি জানি আপনি এটা ছাড়াও কিন্তু আপনি রান্নার সাথে যুক্ত আছেন, তো জি। আপনার উদ্যোক্তা জীবনের গল্প বলুন, কিভাবে আসলেন আর বর্তমানে কি কি কাজ করছেন? আচ্ছা, আমি সরাসরি কোনো ধরনের মানে বিক্রয় বা কোনো প্রোডাক্ট সেলের সাথে জড়িত না। তবে আমি রান্না-বান্নার সাথে জড়িত আছি এবং আমি রান্নার স্কুলিং, যেটা রান্নার নিজে যেটুকু পারি সেটা অন্যদেরকে শেখানো, অনলাইনে হোক বা অফলাইনে হোক, সেটা নিয়ে আমি কাজ করছি। তাছাড়াও রান্নার বিভিন্ন মানে আমার যেই রান্নার বিভিন্ন রেসিপি আমাদের বিভিন্ন বইয়ে এবং হচ্ছে পত্রিকাতে যাচ্ছে। আমাদের একটা বই, ঐতিহ্যবাহী ১০০ রেসিপি, রান্নার ১০০ রেসিপি বইয়ে প্রত্যেকটা খণ্ডে, যেটা আমাদের হাসিন আনসার আপু সম্পাদনা করেছেন। তো সেটাতে আমার প্রত্যেকটা বইতে আমার রেসিপি আছে আলহামদুলিল্লাহ। এরকম ভালো, ভালো জায়গায় নিজের কাজের স্বীকৃতিগুলো যদি উপস্থাপন করতে পারি, তখন আসলে খুব ভালো লাগা কাজ করে। এবং আপনি কিন্তু খুব সুন্দর ফুড ফটোগ্রাফিও করেন, তো এটা জি। কি প্রফেশনাল কোনো ট্রেনিং নিয়েছেন? না, প্রফেশনাল কোনো ট্রেনিং নেইনি। তবে আমার ওই যে ভালো লাগা থেকে এটার যাত্রা শুরু। ১ম দিকে আমি অ্যামেচার ভাবেই কাজ করতাম। ছবি তুলতাম, ভালো লাগতো যে রান্নাটা একটু সাজায় গুছায় একটু পরিবেশন করি। আসলে দেখতেও তো সৌন্দর্যের একটা ব্যাপার আছে। সেটাই। তো তারপর আমি একটু ফটোগ্রাফি নিয়ে একটু পড়াশোনা করলাম। এখন আমি একটু অ্যাডভান্স কোর্সের দিকে যাচ্ছি। একটু করছি আরো বেশি নিজেকে আরো এনরিচ করার চেষ্টা করছি। কারণ এই জায়গাটাতে আমি দেখছি আমি খুব ইন্টারেস্ট পাচ্ছি। হ্যাঁ, এটা আমার ভালো মন লাগছে। থেকে আসছে, আপনার ভালোবাসার জায়গা। তো আমি চলে জি। যাচ্ছি নাহারাপুর কাছে। আপনার অবসর কিভাবে কাটে? আমার অবসর আমি মূলত বই পড়ি। আর ছোটবেলা থেকে টুকটাক একটু গানের সাথে সংশ্লিষ্ট ছিলাম। বাট সংসার হওয়ার পর সেটা আসলে চর্চার মধ্যে রাখতে পারিনি। তবে ইচ্ছা আছে মেয়ের সাথে সেটা করার। যেহেতু মেয়ে এখন ছোট, আমার খুব প্ল্যান এটা যে মেয়ে যখন গান শিখবে তখন আবার নতুন করে মেয়ের সাথে গান শেখা শুরু করব। আচ্ছা, এই যে এতগুলো কাজের সাথে আছেন, আরো ইচ্ছা আছে অনেক কিছু করার, এর মধ্যে কি বাধা কিছু এসেছিল? এটা কি পারিবারিকভাবে বাধা নাকি কিছু, অন্যভাবে? হ্যাঁ, বাধা কিছু আছে। শুরুর দিকে যেমন হয়েছিল, আমার ইচ্ছে ছিল আসলে আমি আরেকটু মানে বেশি পড়াশোনা করব। মানে আমার আসলে এমফিলটা এখনো চলমান। পিএইচডিটা করব। তবে বাচ্চারা একটু বড় হোক, আমার কাছে মনে হচ্ছে, আমার হাজব্যান্ডকে প্রায় এটা বলি যে চলো বাইরে গিয়ে আমি পিএইচডিটা শেষ করে আসি বা আমি পিএইচডি করব। মানে নিজের খুব ইচ্ছা, মানে নিজেকে গবেষণার কাজে সংশ্লিষ্ট রাখবো। যাই হোক, সংসারে দেখা যায় এমন একটা পর্যায়ে থাকে যখন বাচ্চারা ছোট থাকে, প্লাস চাকরি থাকে, তখন আসলে এই বিষয়গুলোকে থেকে নিজেকে একটু গুটাই নিতে হয়। তবে আমি এটা মেয়ে হিসেবে বলবো, নিজেকে গুটাই না রেখে ইচ্ছাগুলোকে পোষণ রাখা। এবং সেটা আমার কাছে মনে হয় নিজের স্বপ্নকে কখনো বাধাগ্রস্ত না রাখা। আমার স্বপ্নকে যেভাবেই হোক সেটা আমি বাস্তবায়িত করব, এটা আসলে স্বপ্নের মধ্যে থাকা উচিত। তো আমার কাছে মনে হলো মানে ইচ্ছা আছে, আমার এটা স্বপ্ন আছে যে আমি হয়তো বা উচ্চতর ডিগ্রিটা নিব, যেটা আমি এখনো কমপ্লিট করতে পারি নাই। এটা
মানে আসলে আপু পড়ালেখা খুব ভালোবাসেন, ঘুরে ফিরে সেই পড়ালেখার মধ্যে আপু আবার চলে না আসেন। আপু আমি অন্য কাজগুলো যেমন আমি আর ওর পড়ালেখা মতো চাই তো না। রান্না আপনি চান না। ওর আমি আর মতো রান্না পড়ালেখা চাই না। বিশেষজ্ঞ না, তবে টুকটাক রান্না জানি, এটা সত্যি কথা। দেখেন আপনারা যেহেতু রান্নার সাথে রিলেটেড আছে, হ্যাঁ আমি আপনাদের মতো একটা অভিজ্ঞ লেভেল না, তবে টুকটাক ঘরোয়া রান্না বা আপুকে বললে অ্যাটলিস্ট আত্মীয় স্বজন বা অতিথিরা আসলে এবং তাদেরকে খাওয়াতে পারবে। বেশ মজা হয়। আমি এই রান্না ভালোবাসা খেয়েছি। guarantee দিতে কিন্তু পারবো। খাওয়াতেও খুব ভালোবাসেন। হ্যাঁ তো এবারের আমার প্রশ্ন হচ্ছে একটু অন্যরকম, ভালো লাগবে আপনাদের অবশ্যই। প্রথম প্রেমে কবে পড়েছিলেন বা আপনার প্রথম প্রেম কি ছিল, কে ছিল? এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। প্রথম আচ্ছা মানুষ প্রেমেই বা পড়ে কেন, এখানে কিন্তু আসলে অনেকগুলো প্রশ্ন আছে। আমাদের জীবনের আসলে অনেকগুলো ফেজ আছে। আমি আমি আমার নিজের যেটা মনে হয়, তো একটা হচ্ছে আমাদের কৈশোর, তারপর হচ্ছে আমাদের ইউথ, যখন আমরা আমরা আমাদের একবারে যৌবনকালটা আসে, আবার এখন একটা ম্যাচিউর একটা সময় চলতেছে। তো আমার প্রথম প্রেম একদম অল্প মানে কিশোর কালেই হয়েছিল। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমি আমার এক স্যারের প্রেমে পড়েছিলাম। আসলে স্যারদের প্রেমে পড়াটা মনে হয় খুব পুরনো কনসেপ্ট, এটা মানে হ্যাঁ, সবাই হ্যাঁ, আমাদের সময় সেটা ছিল। স্যারদের কথা শুনতে ব্যাপারটা শুনতে এরকম যে স্যার পড়াচ্ছেন, আমি কোনো পড়াই শুনছি না, মাথায় কিছু কাজ করছে না। তার কথা, সে কথা বলছে সেটাই শুনতে ভালো লাগছে। মানে ওই ওই যে প্রেমটা আসলে ওই পর্যন্তই। আমার ভালো লাগে আমি কখনো সেটা বলতেও সেটা পারি না, প্রকাশ করতে পারে এবং না, সেটা মনের কখনো মধ্যেই সেটা থেকে গেছে। সফলও হয়নি। মেবিনের ক্ষেত্রে যেটা বলবো, এখন কোন অফিসে বসদের প্রেমে পড়ছে কিনা? না না, এখন ম্যাচিউর সময় সেটার কোনো সম্ভাবনাই নাই। এই ধরনের কোনো এই ধরনের কোনো আসলে সম্ভাবনা প্রেম নেই। যে শুধু নারী পুরুষেরই হবে তা কিন্তু না, হ্যাঁ, বইয়ের সাথে প্রেম হয়, বইয়ের সাথে প্রেম, হ্যাঁ, এবং আমার যেমন রান্নার সাথে প্রেম, রান্নার এখন সাথে ছবি তোলার প্রেম। সাথে প্রেম, ফটোগ্রাফিটা হ্যাঁ। আমার এখন খুব সুন্দর খুবই ছবি ভালো আঁকে। লাগছে। হ্যাঁ, এবং আমি আমি সেটা আমি জানি। আরেকটা জিনিস করে এসেছি, আমার আরেকটা শখ খুব ছোটবেলা থেকে ছবি আঁকা। আচ্ছা। ছবি আঁকা বলতে আমি আমার আম্মুর কাছ থেকে খুব মার খেয়েছি এই ছবি আঁকা নিয়ে। মানে আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু ছবি আঁকতাম ছোটবেলা। প্রফেশনাল কোনো ট্রেনিং নিয়েছেন? প্রফেশনাল কোনো ট্রেনিং নেইনি। ছোটবেলা মানে থেকে নিজে আমার থেকেই? নিজে থেকে ছবি আঁকার হাতটা করতে করতে আসলে পরে ছবি আঁকাটার প্রতি খুব নিজে থেকেই খুব ভালোবাসা জন্মায়। তো আমার এমনও মনে আছে যে আমি অনেক রং পেন্সিল নিয়ে আমার আম্মু বকা দিবে সেজন্য আমি খাটের নিচে ঢুকে খাটের নিচে শুয়ে শুয়ে একবারে উপর হয়ে শুয়ে শুয়ে আমি হচ্ছে রং করতাম। আপনার সাথে এবার একটি কুইজ খেলতে চাই। আবার কুইজটি, হ্যাঁ, আমি আবার কুইজ। অ্যানসার দিতে পারি নাই, এখন কুইজ শুনলে নার্ভাস লাগছে। খুবই সোজা। জীবনে কোন ফলটি সবাই পায় কিন্তু খেতে পারে না? একটু চিন্তা করুন। এটাও কি সুফল হবে? সফলতা। সফল। আরেকটু চিন্তা করুন। সবাই পায় কিন্তু খেতে পারে না। হ্যাঁ, আরেকটু চিন্তা করে বলুন, টেনশনের কিছু নেই। আপু আপনি বলতে পারেন। কর্মফল। মেবিন আপু আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনি পেয়ে যাচ্ছেন 10 পয়েন্ট। এবং জোরে করতালি হয়ে যাক আমাদের মেবিন আপুর জন্য। আপনার মোট স্কোর দাঁড়ালো 10 পয়েন্ট। এবার আমি চলে আছি সাইফুন নাহার আপুর কাছে। আচ্ছা, আমি কিন্তু নার্ভাস। না, আমি করব প্রশ্ন, জাস্ট একটু গল্প করি, যেহেতু আপুর কাছে শুনেছি প্রেমের বিষয়ে। এবার আপুর কাছে আসছি প্রেম এবং পরিণয়। প্রেম এবং পরিণয়, হ্যাঁ। আমার যদি পরিণয় বলেন, সেটা আমার বর্তমান হাজবেন্ডের সাথে আমার পরিণয়। আপু সেফ জোনে থাকতে চায়, বুঝেছি। এটা আর প্রেম যদি বলেন, অসংখ্যবার প্রেমে পড়া যায়, এটা এটা কোনো হিসাব নাই। দেখলে ভালো লাগলো, প্রেমে পড়া গেল, এটা কিন্তু ওটা আসলে ওটা কোনো আসলে সংজ্ঞা দেওয়া যায় না, এটাই। আর যার সাথে আমার বিয়ে হয়েছে তার সাথেই আমার প্রেম ছিল, এটাই। ও আচ্ছা, তাহলে তো আপু মানে সফল জীবনে সফল। জীবনে সফল, দুজনে একই কর্মক্ষেত্রে আছি। আচ্ছা, এটা তো আরো একটা আমরা দুজনেই একই, হ্যাঁ, ওর হাজবেন্ডও একই কর্মক্ষেত্রে। মানে আপনার সবকিছু উনি বুঝতে পারছে, আপনার কাজগুলো, এবং উনারটাও আপনি বুঝতে পারছেন। সো এখানে কোনো কনফিউশন থাকে না কোনো কাজের বিষয়ে, এবং কোনো কৈফিয়তও দেয়া লাগে না। ঠিক, আমাদের জবগুলো যেহেতু একটু চ্যালেঞ্জিং, আসলে কোনো টাইম লিমিট নাই, আমাদের এমনও রাত বিরাতেও কাজ করতে হয়।
তো এই ক্ষেত্রে আসলে বোঝাপড়ার বিষয়টা আসলে সেম ডিপার্টমেন্টে থাকার কারণে কিন্তু বোঝাপড়াটা অনেকটা ইজিয়ার হয়ে গেছে কম্পারেটিভলি। আচ্ছা মেবিন আপু, আমাদের জীবনে তো অনেক ঘটনাই ঘটে তাই না, কিন্তু এমন কিছু ঘটনা থাকে যেটা চিন্তা করলে মনটা ভালো হয়ে যায়, এমন কিছু স্মরণীয় ঘটনা কি আছে আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ অবশ্যই। আমার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে যখন আমি জানতে পারলাম যে আমি মা হব। সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে মানে স্মরণীয় ঘটনা। তবে সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে তখন আমার হাসব্যান্ড আমার সাথে ছিলেন না। উনি কোনো একটা পড়াশোনার কাজে হয়তো বাইরে গিয়েছিলেন, ঢাকার বাইরে ছিলেন। তো এই জিনিসটা আমি তখন তাকে ইনস্ট্যান্ট জানাতে পারি নাই। এবং সেটা আমি অনেক ঘটা করে পরবর্তীতে অনেক আয়োজন করে জানিয়েছিলাম। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। বাহ! আচ্ছা নাহার আপু, আপনার জীবনের স্মরণীয় ঘটনা কি, যেটা মনে পড়লে মানে খুবই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়? অনেক স্মরণীয় ঘটনা আছে, তার মধ্যে ডেফিনেটলি করে বলতে পারি খুব ছোটবেলা, মানে ছোটবেলা না, যখন আমি ছোটবেলা থেকে পড়াশোনা একটু মানে অতটা ভালো ছিলাম না, মানে আমি বলি। তো যখন আমি ৪র্থ শ্রেণীতে পড়ি তখন মোটামুটি আমার ক্লাসের রোল নাম্বারটা ছিল ৩০-এর পরে। তো পড়াশোনা খুব খারাপ বলে আমাদের তখনকার সিস্টেম ছিল স্কলারশিপে পরীক্ষা অ্যাটেন্ড করা যাবে না খুব ভালো না করলে। তো পরবর্তীতে দেখা যায় আমি ক্লাস 5-এ যখন উঠি তখন অবস্থা খারাপ। কিন্তু আমার কেন জানি তখন একটা নিজের মধ্যে একটা খুব উদ্যমতা আসলো এবং স্কলারশিপ পরীক্ষা অ্যাটেন্ড করি এবং আমি তখন ট্যালেন্ট পুলে বৃত্তিটা পাই। তখন ওটা ছিল আমার কাছে অতি অবিস্মরণীয় একটা ঘটনা যে কীভাবে আমি পেলাম। কারণ আমি নিজেকে সেই গ্রেডের বা সেই মাপের স্টুডেন্ট কখনোই ভাবি নাই। আর একটা জিনিস ছিল যে আমার ছেলে যখন প্রথম জন্ম হয়, জন্ম হওয়ার পরে ওকে আমি দেখিনি, মানে জন্মের পরপরই দেখতে পারিনি, কিন্তু ওর প্রথম যে দৃশ্যটা আমার সবচেয়ে বেশি ভালো, মানে ওকে যখন দেখি ওর বাবার কোলে, এবং ওর বাবার কোলে যখন দেখি তখন তার মধ্যে যে তৃপ্তি, ওটা দেখেই আমার ভালো লাগছিল। আমি অনেকক্ষণ পরে আমি তাকে বললাম 5 মিনিট পরে, ওকে একটু আমার কোলে দাও তো আমি দেখি। এটা আমার কাছে মাঝে মধ্যে খুব মনে পড়ে এবং খুব ভালো লাগে, খুব ভালো লাগার জায়গা আপনার। কিন্তু এবার আমরা চলে যাচ্ছি কুইজে। কোন জিনিস প্রতিদিন ওঠে কিন্তু হাঁটে না? চিন্তা করে বলুন। প্রতিদিন ওঠে কিন্তু হাঁটে না? হ্যাঁ, কোন জিনিস প্রতিদিন ওঠে কিন্তু হাঁটে না? সূর্য। দারুণ, আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং আপনি পেয়ে যাচ্ছেন 10 পয়েন্ট। 10 20। লাকি। দর্শক, আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর কোথাও যাবেন না, সাথেই থাকুন, কারণ বিরতির পর থাকছে দারুণ দারুণ মজার আড্ডা, কুইজ, গেম শো এবং আরো অনেক কিছু। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন চমৎকার দুজন অতিথি, এবং আমরা এতক্ষণ কিন্তু অনেক গল্প করলাম এবং আমাদের কিন্তু কুইজও হলো। এবার আমরা কিন্তু চলে যাব তৃতীয় পর্বে, এবং এই পর্বটি হচ্ছে গেম চেঞ্জার পয়েন্ট। আপুরা, আপনারাও কিন্তু খুব মনোযোগ দিয়ে, আমি একটি ধাঁধা বলবো, ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। যিনি সঠিক উত্তর দিবেন তিনি পেয়ে যাবেন 30 পয়েন্ট, যিনি ভুল উত্তর দিবেন তিনি হচ্ছে তার মার্কস কিন্তু কাটা যাবে, -15 পয়েন্ট, এবং উত্তর না দিলে কোনো মানে পয়েন্টই কাটা যাবে না। তো এই ধাঁধাটি খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এটা আমরা বলি অনেকটা গেম চেঞ্জার হচ্ছে ধাপ। তো দর্শক, আপনারাও কিন্তু এই পর্বে আমাদের সাথে থাকছেন, কারণ আপনাদের জন্যও থাকছে একটি কুইজ, এবং গত পর্বের যে কুইজ বিজয়ী হবেন তার নামও আমি এখানে বলে দিব, এবং তিনি পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তার ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে। এবং দর্শক, আপনাদের জন্য যে কুইজ থাকবে সেই কুইজের সঠিক উত্তরটি দিতে আপনারা কিন্তু আমাদের যে গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপ আছে সেখানে কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আমরা লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করব, এবং বিজয়ী কিন্তু পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, তার ঠিকানায় পৌঁছে যাবে। এবং গিফটটি পাওয়ার পর তিনি কিন্তু অবশ্যই তার মনের কথা জানিয়ে একটি ভিডিও বার্তা দিবেন আমাদের হচ্ছে গার্লস পাওয়ার যে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে সেখানে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য এই সপ্তাহের প্রশ্ন। হালকা শরীর, উড়তে জানে, আকাশে থাকে বেশ, সাদা ধোঁয়া, উড়ায় গায়ে, ঘুরে দেশ বিদেশ, কি সেটা? এবার চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। তো মেবিন আপু,
হচ্ছে আপনি তো সবকিছু সুন্দরভাবে করছেন, তো আনন্দের জায়গাটা আসলে কোথায় পাচ্ছেন? মানে আপনার যে কর্মজীবনে নাকি হচ্ছে আপনার যে শখের কাজগুলো আছে সেখান থেকে? আহ, যদি দুটোর ক্ষেত্রে কম্পেয়ার করতে বলা হয় তাহলে অবশ্যই আমি শখের কাজেই আমি আনন্দ পাচ্ছি। আমার কাছে মনে হয় যে কোনো সৃষ্টিশীল কাজের মাঝেই আত্মতৃপ্তি। তো আমি যখন কোনো একটা সৃষ্টিশীল কাজ করি বা যেটা আমি যাই তৈরি করি, আমার মনের ভিতরে খুব একটা শান্তি কাজ করে। আমি জানি না সেটা আমি স্বীকৃতি পাই বা না পাই। তো আমার শখের কাজগুলোর ক্ষেত্রেই আমার আমার হচ্ছে আহ, আনন্দের জায়গাটা। বাহ! দারুণ। আপু আপনার মানে আনন্দের হ্যাঁ, জায়গাটা কোথায়? আনন্দের জায়গাটা বলতে হয় আমি আনন্দের জায়গাটা আসলে ২ জায়গায় আছে। পরিবার কিংবা আমার যে কর্মস্থল সেখানে আছে। আসলে কর্মজীবনে আমার সংসারটা একটা জটিল জায়গা। সেই জটিল জায়গা আসলে ছেড়ে এই সংসার জীবনে আমাদেরকে অনেকগুলো রোল প্লে করতে রোল হয় প্লে এবং খুব করতে হয়, হ্যাঁ। দক্ষতার সাথে যেন কোনো ভুল না হয়। আমাদের অনেক দায়িত্ব থাকে। আপনি কারো মা, কারো ভাবি, চাচি, হুম, হুম। বৌমা। তো এই কাজগুলো করার পরে তো আপনি আপনার কর্মক্ষেত্রের কাজটা কর্মক্ষেত্রে কাজ করছেন। করতে তো হয়, হ্যাঁ। এরই মাঝে আপনি নিজের জন্য আসলে কিভাবে সময় বের করছেন এবং কেমন লাগছে আপনার সেই কাজগুলো করতে? নিজের জন্য সময় আসলে বের করে নিতে হয়। কারণ হ্যাঁ। হয় কি শুধু দায়িত্ব করতে, করতে গিয়ে নিজেকে আসলে অবহেলা করা যাবে না। হুম। নিজেকে আসলে নিজেকে এটা এক ধরনের নিজেকে ভালোবাসার মতো বলা যায়। খুব তারপর সুন্দর আমার কাছে মনে বলেছেন, হয় নিজেকে ভালোবাসতে হবে। বাসতে হয় যে পরিবারকে আমরা যখন সময় দিলাম, সময় দিতে বিভিন্ন জটিলতার মধ্যে গেলাম। মানে সংসার, হাসব্যান্ড, মা-বাবা, তারপর ভাই-বোন অনেক কিছু করতে হয়। শ্বশুর-শাশুড়ি, তারপর অন্যান্য আত্মীয়স্বজন আছে। তাদের সাথে আসলে সময়টা কন্ট্রিবিউট করার পর আসলে নিজের জন্য সময় বের করতে হয় এবং আমার কাছে মনে হয় আর আমার চাকরিটা কিংবা আমি যে জবটা করি সেটা আমার নিজের পরিচয়ের জায়গা, নিজের ভালো লাগার জায়গা। দিন শেষে আমার কাছে মনে হয় এই জায়গাটা থাকলে বোধহয় আ না থাকলে বোধহয় আমার কোনো একটা অপূর্ণতা থেকে যেত। অপূর্ণতা থেকে যেত। আমি আসলে চাকরিটা করি ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে এবং এর মধ্যে আবার নিজের একান্ত কিছু সময়টাও বের করি। বের করে তখন হয়তোবা কোনো বই পড়ি। অনেকদিনে না পড়া অনেক বই পড়া হয় কিংবা ঘুরতে যাওয়া হয়। প্রচুর ঘুরে বেড়াই, প্রচুর ঘুরে গান শুনতে গান ভালো শোনা লাগে? হয়, সিনেমা দেখা হয় বা দেখালে হয় বন্ধুদের সাথে। যেমন আমরা অফিস সমবয়সী থেকে বন্ধুদের সময় সাথে পেলে প্রচুর অফিস আড্ডা শেষে দেই। আমরা প্রচুর তাহলে কি আড্ডা একটা দেই। গান হয়ে যাবে গুনগুন করে? মেবিন আপু কি বলেন? আমাদের মেবিন আপু ভালো আমার গান। গান আমি গান মেবিন আপু, গান আচ্ছা আমাদেরও উনি পারবে। যেহেতু আপনার দিকে ইশারা করলো তো আপনাকে তো একটা গান একটা বলতেই গান হবে। গাও। না ছোটখাটো একটা আমি গান গাও। পারি না। ও, তা গান পারেন না। সাইফুল্লাহ গান করো, আমি সাথে সাথে আছি। হ্যাঁ, আমি আমিও গাইবো। আছি সাথে। আমরাও আপনাকে হেল্প করব। হ্যাঁ, আমরা আসলে ওই একসাথেই যে আমি গাই। বললাম না যে হ্যাঁ, ছোটবেলাতে অনেকদিন আসলে গান গাওয়া হতো। এরপরে আসলে ওরকম করে গান তাহলে 2 গাওয়া লাইন হয়নি। হয়ে 2 লাইন যাক। হয়ে যাক। সমস্যা শুরু নেই, করো, বলুন। আমরা কি গান আমিও গাবো বলবো। আমরা এই বয়সে এসে? গাও। আল্লাহ, গানের জন্য কোনো বয়স নেই। বয়স তো একটা সংখ্যা। হ্যাঁ, বয়স বললাম না কোনো যেটা মেয়ের সাথে আসলে আবার নতুন করে গান শিখবে এরকম একটা ইচ্ছা আছে। তাই। হ্যাঁ, বাহ! পুরনো। দারুণ। তো আমি মেবিন আপার কাছে জানতে চাচ্ছি যে আপনি যদি রেভিনিউ অফিসার না হতেন তাহলে আসলে আপনি কি হতেন? আমি যদি বলি কর্মক্ষেত্রে রেভিনিউ অফিসার না হলে আমি হয়তো পুলিশ অফিসার হতাম। এটা আমার খুব ছোটবেলা তাই। থেকে আমার একটা স্বপ্ন ছিল। আর যদি বলি যে এখন যদি বলি যে আমার শৌখিনতা বা আমার ভালোবাসার জায়গা থেকে বলি তাহলে আমি একজন শেফ হতাম। শেফ হতেন? জি। আচ্ছা। না সেটা তো আমরা দেখছি এবং আপনার মুখে শুনলামও আর আপনি প্রফেশনাল ভাবে আরো হায়ার যেটা মানে আমার ইচ্ছা ছিল। ডিগ্রি গুলো আছে আরো স্কিলড হতেন হ্যাঁ, আপনি। স্কিলড হতাম বা আমি আমার নিজের একটা রেস্টুরেন্ট থাকতো, আমার নিজের কিছু একটা থাকতো। হয়তো আমি আপনার এদিকে চলে সন্তানকে যেতাম। কি বানাতে চান? আমার সন্তানকে আমি আমার নিজের কোনো ইচ্ছা আমি চাপাতে চাই না। তো আমার সন্তান একটা মানে ও হচ্ছে এখন ও নিজেও অনেক কনফিউজড। ও একেক সময় একেক জিনিস হতে চায়। কতক্ষণ বলে মানে আমি এই ডাক্তার বয়সের হব। বাচ্চারা তাই মানে হ্যাঁ। অনেক কিছু আসে মাথায়। তো আমি ওকে একটা কথাই বলি যে তুমি তোমার পড়াশোনাটা ঠিকমতো করো। যখন তোমার সময় আসবে ডিসাইড করার এবং তুমি কোন জায়গায় তোমার এক্সপার্টিজ আছে, তুমি কোন জায়গায় তুমি দক্ষ, তুমি কোন জায়গায় ভালো করতে পারবা তখন সেখান থেকেই আসলে সিদ্ধান্ত হবে। তো আমি এখনই আমার কোনো ইচ্ছা নাই যে ও কি হবে। ভালো মানুষ হোক এটাই চাওয়া। হ্যাঁ, ভালো মানুষ হওয়াটাই জরুরি আসলে। আপু আপনি যদি সেম একই প্রশ্ন আপনাকে করছি, যদি আপনি রেভিনিউ অফিসার না হতেন তাহলে আসলে আপনার কি হতেন বা কি হবার ইচ্ছা আমি ছিল? ডেফিনিটলি কোনো টিচার হতাম। সেটা ও যে মানে কোনো এটা লেভেলের হোক। রিলেটেড সবই শিক্ষা রিলেটেড, পড়াশোনা রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ। মানে উনি পড়ালেখা এবং না, এই যেহেতু জবটাকে আমার মন থেকে পড়াশোনাটাই হ্যাঁ, ভালোবাসে। পড়াশোনাটা যেহেতু শিক্ষা রিলেটেড সেটাও দেখা যেত আমি ডেফিনিটলি হতে পার কোনো টিচার হতাম। সেটা বিশ্ববিদ্যালয়ের হোক, সেটা অন্য যেকোনো ক্ষেত্রে হোক, সেটা হবে ট্রেনার হিসেবে হোক, হয়ে যেতাম একটা। মানে আচ্ছা। ওইখানে আমার এক্সপার্টিস ছিল ওইটাই হয়ে যেতাম। ওখানেই এখনো পর্যন্ত ওখানে পড়ার প্রতি একটা ভালো লাগা আছে।
হ্যাঁ অবশ্যই এটা- ভালোবাসার জায়গাগুলো থাক ভালোবাসাময়। হুম। আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে আছেন আমার মা আছেন, আমরা 4 বোন। আমার বোনেরা আছেন, আর আমার হাজবেন্ড, আমার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো ওদের আসলে কিভাবে বড় করছেন বা বড় হয়ে ওরা কি পজিশনে থাকবেন এই ধরনের এটা কোনো চিন্তা এখন ভাবনা পর্যন্ত আছে? ওদের মধ্যে সেই বোধোদয় আসেই নাই। তবে আমার কাছে মনে ছোট। হয় তারা যাই হোক সেটা সর্বোচ্চ লেভেলটা অর্জন করুক, মানে সেটা যেটাই হোক, মানে যেটা হোক এটা মানে না, আমি নেগেটিভ গুলো মানে পজিটিভ সে যে ধরনের পেশায় নিক না কেন সেটা একদম এক্সপার্ট হোক। ওদেরকে কি ফার্স্ট বানাতে চান সবকিছুতেই? না, মানে তার ভালো লাগা থেকে এটা আচ্ছা, আমি সে বলবো যে যেটা সেই মানে বাচ্চা চাপিয়ে দিবেন না। চাপিয়ে দিব না, সেটা যেটাই হোক সেটা প্রচন্ড ভালো লাগা ভালোবাসা থেকেই সে সেটা হাইস্টুকু অর্জন করুক। আচ্ছা, আপনারা দুজনই তো খুবই ব্যস্ত, সবকিছুই হচ্ছে, তো আপনাদের যে বন্ধু মহল ধরেন স্কুলের বা কলেজের বা ইউনিভার্সিটির যে ফ্রেন্ডরা ছিল তাদের সাথে কি দেখা হয়, কথা হয়, এবং অবসরে কি তাদের সাথে ঘুরতে যাওয়া হয়? আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে এখনো অনেক ফ্রেন্ডদের সাথে যোগাযোগ আছে, ঘুরতে যাওয়া হয়। তারা যখন গেট টুগেদার করে তখন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। কলেজের সবচেয়ে বেস্ট সময়টা আসলে কলেজে আর ভার্সিটিতেই ছিল। তো কলেজে যখন আমরা পড়ি তখন আমাদের যে বন্ধু মহল ছিল তারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই কফি হাউসে সে আড্ডার মতো আর কি। তো আমরা ঠিক করেছিলাম যে বছরে একটা সময় একটা দিন যেন আমরা সবাই মিলে একদিন যেন মিট করতে পারি, এবং সেটা আমরা প্রতি বছর করছি আলহামদুলিল্লাহ। মোটামুটি কাছের যারা একদম দেশের বাইরে থাকে তাদেরকে বাদ দিয়ে মোটামুটি সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, আড্ডাবাজি হয়। বাহ, দারুণ। আপুর কি দেখা হচ্ছে বন্ধুদের হ্যাঁ, সাথে? নিয়মিত হবে এটা বলতে পারছি না, কারণ এটা সময়ের ব্যাপার। তবে এখন তো প্রত্যেকের সোশ্যাল সাথে social media-র কারণে আসলে সবার সাথেই যোগাযোগ হয়। কল থাকে, সেখানেও দেখা হ্যাঁ, হয়ে যায়। এমনও হয়েছে যে দেখা যায় 20 বছরের আগে যে বন্ধুটা বা বান্ধবীটা আছে তার সাথে হঠাৎ দেখা হয়ে গেল, বা অনেকদিন পরে যোগাযোগ হয়ে গেল, অনেকদিন পরে। তারপরেও- সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করতেছে। তারপরে এটা সোশ্যাল অবশ্যই। মিডিয়ার দেখা আর হচ্ছে আমরা যখন একসাথে তবে বসে হ্যাঁ, আড্ডা আড্ডা দিই, হয়, তো get together কফি হয়। খাই, থাকবেই। অনেক পার্থক্য হ্যাঁ, সেটার মধ্যে। তবে মাঝে সেটাই, মধ্যে দেখা যায় get অনুভূতিটাই together হয়। ভিন্ন। সেটাই। আচ্ছা, এখন কিন্তু চলে যাচ্ছি কুইজের সময় আবার হয়ে quiz। গেল। আপনারা দুজন প্রস্তুত আছেন তো? আচ্ছা। খুবই মনে হয় মজাদার কুইজ, কিন্তু ভালো nervous লাগছে লাগছে। খুবই। কুইজ পারবো কিনা, গেম না, না, চেঞ্জার, ঠিক আছে। গেম চেঞ্জার যেহেতু। আচ্ছা। মেবিন আপুর জন্য প্রশ্ন, কি জিনিস আপনি যতই রাখেন ততই কমতে থাকে? একটু চিন্তা করুন, খুবই সহজ, মানে একদম ইজি, কোনো সমস্যা হবে না বললে। যতই রাখি ততই কমতে থাকে। হ্যাঁ, এবং এই সঠিক উত্তরটি দিলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 30 পয়েন্ট, যেটা আপনার জন্য এই মুহূর্তে আমার মনে হয় একটু জরুরি। জরুরি। কি জিনিস আপনি যতই রাখেন ততই কমতে থাকে? পারবেন? ভুল উত্তর দিলে তো আবার হ্যাঁ, নেগেটিভ মাইনাস marking 15 আছে। পয়েন্ট। সময় কিন্তু এখন একদম শেষের দিকে, তো আপু আপনি বলবেন? বলতে ভুল পারছি উত্তর না। দিলে ভুল উত্তর না দেয় এখন আমি ভালো। তাহলে উত্তরটি Risk দিয়ে নেওয়া যাবে দিই। না। আমার প্রশ্নটি ছিল, কি জিনিস আপনি যতই রাখেন ততই কমতে থাকে? আপনি কি পারবেন? না আপু, না, পারবো না, আসলে মাথা আসতেছে না। এই বিষয়টি নিয়েই কিন্তু আমরা কথা বলেছি পুরা পর্বে। তাই একটু চিন্তা করুন। হ্যাঁ, আপনি সেক্ষেত্রে কোনো নাম্বার পেলেন না, এবং আমি উত্তরটি তাহলে জানিয়ে দিচ্ছি। উত্তরটি হচ্ছে জীবন। আচ্ছা, খুবই সহজ, ঠিক না? তো আপনি এই হচ্ছে কুইজে কোনো মার্কস পেলেন না। আপনার থাকছে 10 পয়েন্ট, যেটা আগে ছিল, এবং আমি চলে যাচ্ছি নাহারাপুর কাছে। প্রস্তুত আছেন তো? প্রশ্নটি করব। করেন। খুবই সহজ একটি প্রশ্ন, কি জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? কি জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? খুবই সহজ উত্তর, কিন্তু আমাদের আশেপাশে একটু চিন্তা করুন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, সময় আছে। আপু চিন্তা করতে পারেন, আপনিও পেয়ে যাবেন, মার্কস অ্যাড হয়ে যাবে যদি সঠিক উত্তর দেন, কিন্তু ভুল উত্তর দেওয়া যাবে না, তাহলে ভুল উত্তর দেয়া মাইনাস যাবে না। 15 পয়েন্ট কাটা যাবে। খুব সহজ, একটু চিন্তা করুন। যত বেশি কি জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? কি জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? জিনিস মানে মেবিন আপু, আপনি কি পারবেন? তাহলে কিন্তু আমি আপনার কোনো কিছু বলে মাইনাস নেগেটিভ পয়েন্ট আমি নিতে চাই না।
আচ্ছা, এখন এই পর্বে কোনো মাইনাস নেই, মাইনাস বাদ, আপনি একদম নিশ্চিন্তে উত্তর দিতে তুমি পারেন। উত্তর দিতে পারবা। একটা চান্স, আপনার কোনো মার্কস পাবেন না, জাস্ট কোনো মার্কস পাবো না, জাস্ট শুধু বলার জন্য। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, কোন যে জিনিস যত বেশি দেখা যায় তত কি জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়, মানে ওটা যত বেশি থাকবে আমরা দেখবো কিন্তু খুব কম। খুবই সরি, আপনারা দুজনের একজনও পারলেন না, তো উত্তরটা আমাকেই দিতে হচ্ছে। আমি একটু উত্তরটা শুনতে চাই। আলোর ঠিক বিপরীত, অন্ধকার। খুবই সহজ ছিল, মানে কি জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়। আমরা তো দেখি না চোখে, তাই না? দেখাই যায় না। তাহলে আমাদের খেলা শেষ, এখন আপনাদের স্কোরটা জানিয়ে দিব। নাহার আপুর রয়েছে 20 পয়েন্ট স্কোর এবং আপুর রয়েছে মেবিন আপুর 10 পয়েন্ট। এবং আমাদের আজকের পর্বের বিজয়ী হচ্ছেন আমাদের নাহার আপু। নাহার আপুর জন্য জোরে করতালি। দর্শক আপনারাও নাহার আপুর জন্য শুভকামনা রাখেন এবং খুবই চমৎকার ভাবে আপনারা কিন্তু কুইজের উত্তরগুলো দিয়েছেন। আমরা খুব সুন্দর হচ্ছে না, তারপরে আমরা এনজয় করেছি। প্রশ্নের অ্যানসারই আমরা দিতে পারি, আমরা অংশগ্রহণ করেছি, এটাই যথেষ্ট। হ্যাঁ, এবং আপনাদের জন্য রয়েছে খুব সুন্দর দুটি গিফট পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে। এবং আমাদের যিনি হচ্ছে রানার্স আপ হয়েছেন মেবিন আপা, আপনার জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে একটি সুন্দর গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবং আমাদের যিনি বিজয়ী হয়েছেন আজকে, তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে একটি দারুণ গিফট। কেমন লাগলো আমাদের এই গার্লস পাওয়ারে এসে? আমার তো খুবই ভালো লেগেছে এবং পুরো সময়টা খুবই মজা করেছি, আমরা অনেক গল্প করলাম, নিজেদের মনে অনেকগুলো কথা শেয়ার করলাম, হয়তো সবসময় এভাবে শেয়ার করা হয় না। খুব ভালো লেগেছে, খুব ভালো সময় কেটেছে। এবং আপু আপনার কেমন লেগেছে আমাদের? ভালো লেগেছে, আমার আসলে এই ধরনের অনুষ্ঠানে প্রথম আসা, তারপরেও ভালোই লাগলো, গল্প করতে ভালোই লাগে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নিয়মিত আয়োজন গার্লস পাওয়ারে আসার জন্য, এবং আপনারা এসে খুবই সুন্দর একটি সময় আমাদের কাটলো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের জন্য শুভকামনা, চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য এবং তাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন। জি, তো এই পর্যায়ে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের আজকের কুইজ। হালকা শরীর, উড়তে জানে, আকাশে থাকে বেশ, সাদা ধোঁয়া, উড়ায় গায়ে, ঘুরে দেশ বিদেশ, কি সেটা? দর্শক কুইজের উত্তর জানিয়ে দিবেন আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে, এবং সঠিক উত্তর যিনি দিবেন আমরা বিজয়ীর নাম লটারির মাধ্যমে ঘোষণা করব এবং বিজয়ী পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপু আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে আমাদের এখানে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। এবং দর্শক আমি হাসিনা আনসার এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে, আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গার্লস পাওয়ারের সাথেই থাকুন।